আজকের সান্ধ্যকালীন সংবাদে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আজকের সংবাদগুলো নিয়েছি আমি দৈনিক ইত্তেফাক থেকে। শুভ সকাল সবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যথারীতি প্রথমে সংবাদ শিরোনামগুলো থাকবে দেশ বিদেশের, তারপরে বিস্তারিত খবর। বাংলাদেশের অর্থনীতি ও সংস্কারে সহায়তায় জোর দেবে যুক্তরাষ্ট্র। অপরিকল্পিত উন্নয়নে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে চট্টগ্রাম। আমিরাতে ক্ষমা পাওয়া 57 প্রবাসী সবাই দেশে ফিরছেন। যৌথ বাহিনীর অভিযানে 144 অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার 64। ভারতীয় ব্যবসায়ীদের প্রশ্ন, ডিম পাঠাচ্ছি তবে ইলিশ পাবো না কেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত খবর। বাংলাদেশের অর্থনীতি ও সংস্কারের সহায়তায় জোর দেবে যুক্তরাষ্ট্র। 3 দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল। 2 দেশের ভবিষ্যৎ সম্পর্কে জোরদারের এই সফরে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিভিন্ন খাতে সহায়তার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা করবে দুই পক্ষ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটাই যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম ঢাকায় আসা। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বলতে গেলে অস্বস্তির পর্যায়ে পৌঁছেছিল। গণতন্ত্র, মানবাধিকারের মতো ইস্যুতে যুক্তরাষ্ট্র বারবার উদ্বেগ জানালো, তা আমলে নেয়নি শেখ হাসিনা সরকার। গত মে মাসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 2 দিনের সফরে ঢাকা এলেও সরকারের উচ্চ পর্যায়ের কারোর সঙ্গে তার কোনো বৈঠক বা কথাবার্তা হয়নি। কিন্তু গত মাসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি সহযোগিতার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। এই ধারাবাহিকতার প্রতিনিধি দলটি ঢাকায় আসছে আলোচনার সাপেক্ষে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে অত্যন্ত ইতিবাচক পরিবেশে মার্কিন দলের বৈঠক হবে বলে আশা করেছেন সরকারের কর্মকর্তারা। এ বিষয়ে গত বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রের প্রথম প্রতিনিধি দল আসছে। তারা যে এই সম্পর্ককে গুরুত্ব দেয় সেটির বড় প্রতিফলন ঘটেছে এর মাধ্যমে। প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় দেখলে বোঝা যায় এই আলোচনা বহুমাত্রিক হবে। এটি শুধু একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরাও এর সঙ্গে সঙ্গতি রেখে প্রতিশ্রুতি নিচ্ছি। আমিরাতে ক্ষমা পাওয়া 57 প্রবাসী সবাই দেশে ফিরছেন। গত জুলাইয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের দায়ে সংযুক্ত আরব আমিরাতে কারাগারে বন্দী থেকে মুক্ত হওয়া আরও 26 বাংলাদেশি প্রবাসীর শেষ দলটি দেশে ফিরেছে। 57 জনের মধ্যে এর আগে 3 দফায় বিভিন্ন ফ্লাইটে 31 জন প্রবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। শুক্রবার 13 সেপ্টেম্বর প্রবাসীদের বহনকারী ইন্ডিগো এয়ার লাইসেন্সের একটি ফ্লাইটে বিকেল 3টা 5 মিনিটে বাংলাদেশে অবতরণ করে বলে এক সংবাদে জানিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, দেশে ফিরে আসে কর্মীদেরকে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে আমাদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে পরিবহন খরচ সহ জরুরি সহায়তা দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, রয়েজ আর্নাস কল্যাণ বোর্ড ও ব্র্যাক এই প্রবাসীদের অর্থনৈতিক ও সামাজিক পুনরুদ্ধারের জন্য কাজ করবে। এই জন্য তাদের চাহিদা অনুযায়ী মনোসামাজিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করবে। এদিকে ব্র্যাক গতকাল এটির প্রত্যাশা 2 প্রকল্পের অধীনে প্রত্যাবাসিত বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহ অর্থায়নে একটি বিশেষ ক্যারিয়ার কাউন্সিলিং পরিষেবা প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে দেশে ফিরে আসা প্রবাসীরা চাকরি পেতে বা নিজেদের ব্যবসা শুরু করতে সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় গত জুলাই মাসে 57 জন বাংলাদেশি গ্রেপ্তার হন ও শাস্তি পান। পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে ওই 57 বাংলাদেশি সবাইকে ক্ষমা করার আদেশ দেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রত্যাহার করা হয়।
যৌথ বাহিনীর অভিযানে 144 অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার 64। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী চলমান অভিযানে সারা দেশে গত 10 দিনে 144টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 64 জনকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য আফসার ফয়সুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলভার 8টি, পিস্তল 41টি, রাইফেল 11টি, শটগান 17টি, পাইপগান 5টি, শুটারগান 19টি, এলজি 10টি, বন্দুক 22টি এবং 47টি AK-47 একটি, গ্যাস গান 1টি, চাইনিজ রাইফেল 1টি, এয়ারগান 1টি, টিয়ার গ্যাস সঞ্চার 1টি, SMG 3টি এবং SBBL 3টি। উদ্ধার তালিকার মধ্যে বিভিন্ন থানা থেকে লুট করা অস্ত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে লাইসেন্স স্থগিত করা বৈধ অস্ত্র। 3রা সেপ্টেম্বর অস্ত্র জমা দেওয়ার সময়সীমা শেষে সশস্ত্র বাহিনী, সেনা ও নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজিপি, কোস্ট গার্ড, আনসারের সমন্বয়ে যৌথ আভিযানিক দল গঠন করে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা হয়। 4 সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করে। ভারতীয় ব্যবসায়ীদের প্রশ্ন, ডিম পাঠাচ্ছি, ইলিশ পাবো না কেন? আগের বছরগুলোতে পূজার সময় উপহার হিসেবে ইলিশ গেছে বাংলাদেশ থেকে, তবে এবছর সে সম্ভাবনা নেই বললেই চলে। গত মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলেছে ভারত বাংলাদেশ সীমান্ত ভিত্তিক আমদানি রপ্তানির চিত্র, যার প্রভাব পড়েছে ভারতে ইলিশ রপ্তানির উপরও। একটা সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাওয়ার ক্ষেত্রে তেমন কড়াকড়ি ছিল না, তবে 2012 সাল থেকে তৎকালীন শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে। 2018 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির ফলে ফের ভারতে ইলিশ পাঠাতে রাজি হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় বাংলাদেশ সরকার 1 মাসের জন্য 5000 মেট্রিক টন ইলিশ রপ্তানি অনুমতি দিত। খাতা কলমে পূজার উপহার হিসেবে তা ধরা হতো। স্থানীয় গণমাধ্যম বলেছে, সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের কাছ থেকে ইলিশ মাছ পাওয়া বিষয়ে আপাতত আর আশার আলো দেখছেন না ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের হাওড়া শাখার সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, তারা ফের চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে ইলিশ মাছ পাঠানোর জন্য অনুরোধ করবেন। তবে সংগঠনের পক্ষে জানানো হয়েছে, পদ্মার ইলিশ এবার আদৌ আসবে কিনা তা নিয়ে দ্বিধা রয়েছে তাদের। অন্যদিকে ভারত বাংলাদেশকে ডিম পাঠালেও ঢাকা কেন ইলিশ পাঠাবে না বলে উল্লেখে তুলেছেন পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ীরা। উল্লেখ্য, যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গেল সোমবার ভারত থেকে 2,31,000 মুরগির ডিম আমদানি করা হয়েছে। আগামী 2 মাসের মধ্যে বন্দর দিয়ে আরও 47 লাখ ডিম আমদানি করা হবে বলে জানা গেছে। এবার আসছি আন্তর্জাতিক খবরে। মিয়ানমারে বন্যায় 19 জনের মৃত্যু। শক্তিশালী টাইফুন ইয়াগির প্রভাবে মিয়ানমারে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে 19 জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ বন্যার কারণে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত 3600 জন মানুষকে নৌকার মাধ্যমে পশ্চিমবঙ্গে ডাক্তারদের কর্মবিরতি, বিনা চিকিৎসায় 29 জনের মৃত্যু। ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ, হত্যার বিচার ও অন্যান্য দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। তাদেরই কর্মবিরতির কারণে রাজ্যটিতে বিনা চিকিৎসায় 29 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খবর আনন্দবাজারের। চিকিৎসা না পেয়ে মারা যাওয়া এসব মানুষের পরিবারকে 2 লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মমতা। এ ব্যাপারে মমতা বলেছেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। এতে 29 জনের মৃত্যু ঘটেছে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার 2 লক্ষ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করছে। 29 জন মৃতের পরিবারকে ওই টাকা দেয়া হবে। তবে ডাক্তাররা মমতার এই দাবি অস্বীকার করেছেন। তারা বলেছেন, কোথাও চিকিৎসা সেবা থেমে নেই, সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন এবং কেউ বিনা চিকিৎসায় মারা যাননি। 1 মাস আগে আরজি কর হাসপাতালের এক জুনিয়র ডাক্তারকে হাসপাতালের ভেতরে ধর্ষণ হত্যা করা হয়। এরপর অপরাধীর বিচারে
দাবিতে পশ্চিমবঙ্গের ডাক্তাররা আন্দোলন শুরু করেন। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে ডাক্তারদের একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তাদের দাবি না মানায় বৈঠকটি হয়নি। ডাক্তাররা দাবি করেছিলেন মমতার সঙ্গে যে বৈঠকটি তাদের হবে সেটি সরাসরি সম্প্রচার করতে হবে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয় যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে তাই এই সংক্রান্ত বৈঠক সরাসরি সম্প্রচার করতে দেয়া সম্ভব নয়। দাবি না মানায় তারা মমতার সঙ্গে দেখা না করেই চলে যান। এরপর তিনি জানান জনস্বার্থে প্রয়োজনে পদত্যাগ করবেন তিনি, তাও তিনি চান সাধারণ মানুষ যেন চিকিৎসা পায়, ভালো থাকে। মহাশূন্যে পদযাত্রায় তারা 5 জন। জেনে নেই তারা 5 জন কারা। বিশ্বের প্রথম বাণিজ্যিক স্পেস ওয়াকের মহাকাশে একজন নভোচারীর মহাকাশের বাইরে ব্যয় করা কার্যকলাপের সময়কাল জন্য স্পেস এক্স তার নতুন মিশন পোলারিস ডন উৎক্ষেপণ করা হয়েছে। পোলারিস ডন নামে পরিচিত এই মিশনে মোট 4 জন মহাকাশচারী রয়েছেন। এটি ব্যক্তিগত খরচে প্রথম স্পেস ওয়াক। 10 সেপ্টেম্বর ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণ করা হয় এটি। এর জন্য ফেলকন 9 রকেটের সাহায্য নেওয়া হয়েছে। এটি একটি ঐতিহাসিক মিশন বলে মনে করছেন বিজ্ঞানীরা। গতকাল বৃহস্পতিবার সিভিলিয়ান বেসামরিক নাগরিক স্পেস ওয়াক শুরু হয়। এর মাধ্যমে এই প্রথম কোনো প্রাইভেট কোম্পানি থেকে বেসামরিক নাগরিক মহাকাশে স্পেস ওয়াক করছেন। মহাকাশে থাকা অবস্থায় যখন একজন নভোচারী মহাকাশযান থেকে বের হন তাকে বলা হয় স্পেস ওয়াক। মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকাধীন মহাকাশ প্রস্তুতকারক ও মহাকাশ যাত্রা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটটিতে করে স্পেস ওয়াকে যাওয়া নভোচারীদের কেউই পেশাগতভাবে নভোচারী নন। তাদের সবাই বেসরকারি নাগরিক। শখের বসে স্পেস ওয়াকে গেছেন তারা। টিকিট কিনে 5 দিনের এই যাত্রার সাক্ষী হয়েছেন মার্কিন বিলিয়নিয়ার জ্যারেড আই জ্যাকম্যান। তার সঙ্গী হয়েছেন মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল স্কট পটিট, মিশন বিশেষজ্ঞ সারা গিলিস ও আনা মেনন। পটিট মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল, গিলিস এবং মেনন 2 জনেই স্পেস এক্স ইঞ্জিনিয়ার। আইজ্যাকম্যান এবং গিলিস প্রথমবার প্রাইভেট স্পেস ওয়াক করেন। এক কথায় তারা মহাকাশে হাঁটবেন। এই সময় ড্রাগন ক্যাপসুলের উচ্চতা থাকার কথা প্রায় 1400 কিলোমিটার। অ্যাপোলোর পর এটাই হতে চলেছে সর্বোচ্চ ক্রু মিশন। এছাড়া মহাকাশে স্টারলিংক ইন্টারনেটও পরীক্ষা করা হবে। দ্য ওয়াল। এই ছিল দৈনিক ইত্তেফাক থেকে নেয়া আজকের বেশ গুরুত্বপূর্ণ কিছু দেশ বিদেশের খবর। সান্ধ্যকালীন পুরো খবরটি জুড়ে ছিলাম আমি তোমাদের আখি গ্যালারি। সবাই ভালো থাকবে। সবার জন্য অনেক শুভ কামনা এবং অনেক দোয়া, অনেক ভালোবাসা। তোমরা আখি গ্যালারিকে ফলো করো, তাহলে এমনি করে নতুন নতুন দেশ বিদেশের চমকপ্রদ খবর পাবে। আল্লাহ হাফেজ।